নমস্কার, আমি পিয়ালি মুখার্জি, কালনা কলেজ বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। বিএডের পাঠ্যক্রমে কোর্স EPC3 এর অন্তর্গত টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট প্র্যাকটিকামটি সম্পন্ন করার জন্য আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি পাঠ্য বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ বিষয়টি নির্বাচন করেছি। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় হলো বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। তাহলে আমরা প্রথমেই জেনে নেব বায়ুর কাজ। বায়ু সাধারণত ক্ষয়, অপসারণ বা বহন ও সঞ্চয় কাজ করে থাকে। তাহলে বায়ুর ক্ষয় কাজ, বায়ু প্রধানত তিনভাবে ক্ষয় কাজ করে, যথা 1 নম্বর হলো অবঘর্ষ প্রক্রিয়া, 2 ঘর্ষণ প্রক্রিয়া, 3 হচ্ছে অবনমন বা অপসারণ প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া আমরা কাকে বলবো? অবঘর্ষ প্রক্রিয়া বলতে বোঝায় প্রবল বায়ু প্রবাহের সঙ্গে উড়ে আসা মোটা থেকে সূক্ষ্ম দানার বালির আঘাতে শিলাপৃষ্ঠ যান্ত্রিকভাবে যখন ক্ষয়প্রাপ্ত হয়। ঘর্ষণ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া বলতে বোঝায় বায়ুবাহিত পদার্থগুলি একে অপরের সঙ্গে ঘর্ষণের ফলে ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয় এবং সহজে স্থানান্তরিত হয়। অবনমন বা অপসারণ প্রক্রিয়া আমরা কাকে বলবো? অবনমন বা অপসারণ প্রক্রিয়া বলতে বোঝায় বাতাস কোনো স্থানের ভূমির উপরিভাগের বালি, পলি ও আলগা পদার্থ সমূহকে তুলে অন্যত্র স্থানান্তরিত করার মাধ্যমে ক্ষয় করে থাকে। তাহলে এবার আমরা দেখব বায়ুর ক্ষয়জাত ভূমিরূপগুলি কি কি। বায়ুর ক্ষয়জাত ভূমিরূপগুলি হলো অপসারণ গর্ত, গৌড়, জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ। অপসারণ গর্ত, বায়ু কোনো স্থান থেকে প্রচুর পরিমাণে যখন অতি আলগা শুষ্ক বালি, কাদাকোনা, পলি ইত্যাদি তুলে নিয়ে অন্যত্র স্থানান্তরিত করে, তাহলে সেই স্থানে বিভিন্ন আকৃতির ছোট বড় গর্ত সৃষ্টি হয়। একে অপসারণ গর্ত বা ব্লো আউট বলে। কখনো কখনো এসব গর্তের গভীরতা আবার বর্ষজীবী মরু উদ্ভিদের শিকড়তারও সমান হয়। উদাহরণ আমরা দেখে নেব। মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত। ভারতের থর মরুভূমিতে এগুলিকে কি বলা হয়? ধান্দ। আর ধান্দগুলি সাময়িকভাবে হ্রদে পরিণত হয়। গৌড়, গৌড় আমরা কাকে বলবো? গৌড় হলো মরুভূমি অঞ্চলে ভূসংলগ্ন বাতাসে অধিক বালুকণা থাকায় বায়ুর গতিপথে কোনো শিলাখণ্ড থাকলে অবঘর্ষ প্রক্রিয়ায় তার তলদেশ অধিক ক্ষয়প্রাপ্ত হয় এবং সরু হয়ে যায়। অন্যদিকে উপরের অংশ কি থাকে? প্রশস্ত থাকে। আবার অনেক ক্ষেত্রে শিলাখণ্ডের নিচের অংশে কোমল শিলা এবং উপরের অংশে কঠিন শিলা অবস্থান করলে কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয়। এর ফলে ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে গৌড় বা পেডাস্টাল রক বলে। উদাহরণ, সাহারা মরুভূমিতে গৌড় আকৃতির অনেক ভূমিরূপ শিলাস্তর দেখা যায়। জিউগেন, জিউগেন কাকে বলবো? ছেল কাদা পাথরের মতো কোমল শিলার উপর কঠিন শিলা পরপর অনুভূমিকভাবে অবস্থান করলে বায়ুর অপঘর্ষে নিচের কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয় হয় এবং তুলনামূলকভাবে কঠিন শিলা কম ক্ষয় হয়। টেবিলের মতো আকার বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে জিউগেন বলা হয়। এর উচ্চতা সাধারণত 2 থেকে 40 মিটার পর্যন্ত হয়। ক্যালিফোর্নিয়ার মোজাম মরুভূমিতে এবং আফ্রিকার কালাহারি ও অস্ট্রেলিয়ার মরুভূমিতে জিউগেন দেখা যায়। ইয়ারদাং, ইয়ারদাং হলো অতি তীব্র বায়ুপ্রবাহের সমান্তরালে অবস্থিত প্রায় সংঘবদ্ধ পাললিক শিলা থেকে গ্রানাইট সব রকমের শায়িত শিলার দারুণ ফাটল ও নরম অংশ বরাবর একই সঙ্গে বায়ুর অবঘর্ষ ও অপসারণ কাজ তীব্র হয়। এর ফলে দীর্ঘ কাজ বা দ্বারা বিচ্ছিন্ন এবড়োখেবড়ো খাড়া দেওয়ালের যে অনুচ্চ ও সারিবদ্ধ শৈলশিরা বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয় তাকে ইয়ারদাং বলে। ইয়ারদাংগুলি গড়ে 7 মিটার উঁচু, 8 থেকে 40 মিটার প্রশস্ত এবং 70 থেকে 400 মিটার পর্যন্ত বিস্তৃত হয়। সাহারা মরুভূমির তীরস্থিতে সবচেয়ে বড় ইয়ারদাং দেখা যায়। ইনসেলবার্জ,
জার্মান শব্দ ইনসেলবার্জ কথাটির অর্থ হল দ্বীপশৈল। সাধারণত যে কোনো মরু বা মরুপ্রায় অঞ্চলের বার্ধক্য অবস্থার নিদর্শন হল ইনসেলবার্জ। ভূবিজ্ঞানী এস পাসার্জ 1926 সালে একে ইনসেলবার্জ নাম দেন। তাহলে ইনসেলবার্জ হল দীর্ঘদিনব্যাপী বায়ুর অবঘর্ষ ও অপসারণের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিস্তীর্ণ মরু সমভূমি গঠিত হয়। শুধু কঠিন শিলাখণ্ড ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট পাহাড়ের মতো বা দ্বীপের মতো অবস্থান করে। এগুলি সাধারণত গ্রানাইট ও নিঃশিলা কিংবা কংগ্লোমারেট শিলায় আদর্শ ইনসেলবার্জ গড়ে ওঠে। উত্তর নাইজেরিয়ার, পশ্চিম অস্ট্রেলিয়া ও কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ দেখা যায়। ধন্যবাদ।